বিপিএল এর 3 ভেন্যুতেই লাগছে সংস্কারের ছোঁয়া, খরচ হবে 31 কোটি টাকা। জাতীয় দলের বন্ধ দরজা খুলতে আফিফ আত্মবিশ্বাসী, সাইফুদ্দিনের বলে কেরামতি। ফিফা প্রীতি ম্যাচে শনিবার বাংলাদেশের কঠিন পরীক্ষা, মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। দুঃস্বপ্নের রাত কাটালো লাতিন জায়ান্টরা, ব্রাজিল ড্র নিয়ে ফিরলেও হেরে গেছে আর্জেন্টিনা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি পার্থ বণিক। এক মাসের মধ্যে বদলে যাচ্ছে বিপিএল এর 3 ভেন্যু। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মিরপুর, চট্টগ্রাম আর সিলেটে হবে প্রায় 31 কোটি টাকার সংস্কার। হোম অফ ক্রিকেটে বসছে নতুন জায়ান্ট স্ক্রিন। বিপিএল সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে 3 মাঠ। খেলা দেখতে এসে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন দর্শকরা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। গ্যালারির ছাদে মরিচা ঝুলে যেন মাথার উপরে পড়বে ছাউনিটা। নামে ভিআইপি গ্যালারি, অথচ চেয়ার ভাঙা, বসতে গেলেই মহা বিড়ম্বনা। জায়ান্ট স্ক্রিন বা ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়া বিরক্তি নিয়ে মাঠে খেলা দেখা, টয়লেটে গেলে দম বন্ধ হয়ে আসা। না, মাঠে এসে এবার আর আপনার এমন তিক্ত অভিজ্ঞতা হবে না। শুরু হয়ে গেছে 3টা ভেন্যু ঝকঝকে তকতকে করে ফেলার কাজ। বিপিএল শুরুর আগেই শেষ হবে প্রায় 31 কোটি টাকার সংস্কার। সবকিছুই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, যা ক্রিকেট ভক্ত কিংবা দর্শকদের দারুণ স্বস্তি দিচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ আর বিসিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ফোর্স। 3 ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় সংস্কার হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। শেরে বাংলায় চলছে প্রায় 18 কোটি টাকার বেশি সংস্কার কাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রায় 7 কোটি টাকার সংস্কার, আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংস্কার হবে 4 কোটি টাকার। নতুন বাংলাদেশে নতুন আমেজে বিপিএল মাঠে গড়াচ্ছে এবার। কিন্তু প্রথমবার ভেন্যুতে ঝটিকা সফরে এসেই সংস্কার কাজ পরিকল্পনা এঁকে ফেলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর বিপিএল ঘিরে তার দারুণ পরিকল্পনায় যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপিএল ঘিরে মিরপুরের হোম অফ ক্রিকেটে গুরুত্বপূর্ণ সংস্কার কাজের মধ্যে আছে পূর্ব গ্যালারিতে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড ও জায়ান্ট স্ক্রিন স্থাপন, পাবলিক টয়লেটের উন্নয়ন, বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়ন, ভিআইপি গ্যালারির চেয়ার বসানো সহ বেশ কিছু কাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 7 কোটি টাকার সংস্কার কাজের মধ্যে অন্যতম ফ্লাডলাইট সংস্কার ও উন্নয়ন, গ্যালারিতে আসা যাওয়ার রাস্তা ও গ্যালারির সংস্কার, প্রেসিডেন্ট বক্সের মেরামত, খেলোয়াড় ড্রেসিং রুম, হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের সংস্কার সহ গুরুত্বপূর্ণ 9টা কাজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 4 কোটি টাকার বাজেটে সংস্কার হবে ফ্লাডলাইট, মিডিয়া সেন্টার ও বৈদ্যুতিক কাজের। বিপিএল সিজন 11 শুরু হবে 30 ডিসেম্বর থেকে। বাংলাদেশ সেনাবাহিনী সব কাজ শেষ করে ভেন্যু বুঝিয়ে দেওয়ার কথা 15 ডিসেম্বরের মধ্যে। নাহিয়ান বিন জসিম, 71। জাতীয় দলের বন্ধ দরজা খুলতে আদা জল খেয়ে নামছেন আফিফ আর সাইফুদ্দিন। স্লো আর কাটারের সঙ্গে নাকল বলও শিখছেন সাইফ। অন্যদিকে আফিফ আত্মবিশ্বাসী, দ্রুতই নাকি ব্যাটের ঝলক দেখে ফিরবেন জাতীয় দলে। গ্লোবাল সুপার লিগে রংপুরও তাকিয়ে এই 2 ক্রিকেটারের ভালো পারফরমেন্সের দিকে। সাইফুল রূপকের রিপোর্ট। সৌম্যের ব্যাটে ঘুষি, আম্পায়ার আশরাফুলের সিদ্ধান্তে নাখোশ সাইফুদ্দিন। রংপুর রাইডার্সের নেট প্র্যাকটিসে ম্যাচের আবহ বেশ জমজমাট। মধুর লড়াইয়ে জিতল কে? ফেনী এক্সপ্রেস নাকি সাতক্ষীরা ফ্লামবয়েন্ট?
জয় পরাজয় ছাপিয়ে সাইফুদ্দিনকে নিয়ে আশা দেখার মতো ঘটনাই চোখে পড়ল। বলটা বাহাতে লুকিয়ে রান আপ শুরু, একদম শেষ মুহূর্তে ডান হাতে নিয়েই ডেলিভারি দেয়া। এর মধ্যেও আছে টুইস্ট, বন্ধু মোস্তাফিজের মতো গতির ভ্যারিয়েশনে পাকা হতেই এমন প্রচেষ্টা। দূর থেকে দেখে মনে হয়েছে বেশ কবার নাকল বলও ট্রাই করেছেন সাইফ, ব্যাটার সৌম্যকে যা ধাঁধায় ফেলতে যথেষ্ট। দুজনকে নিয়ে মজার গল্প আছে আরও। গেল বিপিএলে চ্যাম্পিয়ন বরিশালে ছিলেন সৌম্য সাইফুদ্দিন, অথচ বরিশালের পর আরেক ফাইনালিস্ট কুমিল্লাও নাম প্রত্যাহার করে নেয় গ্লোবাল সুপার লিগে খেলতে গায়ানায় যাচ্ছে রংপুর রাইডার্স। চ্যাম্পিয়ন দল নেই, কিন্তু রংপুরের জার্সিতে ঠিকই মাতাতে যাচ্ছেন এই দুই চ্যাম্পিয়ন। জাতীয় দলের সৌম্য খেলছেন, টুকটাক রানও করছেন। সাইফুদ্দিন নিজের জায়গা ফিরে পাওয়ার চেষ্টায়। একই স্বপ্ন আর লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলবেন আফিফও। এই টুর্নামেন্টের পরপরই আবার বিপিএল। ছোট ফরম্যাটে মুন্সিয়ানা দেখালেই খুলে যাবে জাতীয় দলের বন্ধ দরজা। 2-3 বছর তো টানা খেলেছেন ন্যাশনাল টিমে, হোয়াইট বলে যদি ভুল না করেছি মোর দেন 60-70 টানা ম্যাচ খেলেছে ন্যাশনাল টিম, যতগুলো ম্যাচ খেলেছে। মাঝখানে একটা হোঁচট, এরপর থেকে আসলে আপনার প্রিপারেশনটা কেমন? আসলে কোনো ফাইন টিউনিং করেছেন ব্যাটিংয়ে বা কোনো কিছুতে আসলে নিজেকে আরো তৈরি করছেন কিনা? চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো ইনশাল্লাহ। কোথায় ব্যাটিং করতে এনজয় করেন? আমরা ন্যাশনাল টিমে দেখেছি আপনি ফিনিশিং রোলে, লোয়ার মিডল অর্ডারে, আবার ন্যাশনাল টিমে একটা দুটো ম্যাচ ওপেনিংয়ে করেছেন। ঘরোয়া ক্রিকেটে আপনাকে আমরা টপ অর্ডার ব্যাটারও দেখেছি। কোথায় আসলে কমফোর্টেবল, কোন পজিশন মনে হয় যে আপনার জন্য পারফেক্ট? আসলে এটা আপনারা সবসময় দেখেও থাকেন, আমি লোকাল লিগগুলোয় বা আমাদের যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে সাধারণত টপ অর্ডার বা টপ মিডল অর্ডারে ব্যাটিং করি। তো এই জায়গাটাই আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাটিং করতে। নিশ্চিত করেই গ্লোবাল সুপার লিগের মঞ্চে সাকিবকে বড্ড মিস করবে রংপুর রাইডার্স। সোহানের কাপ্তানিতে আছেন এক ঝাঁক নামি লোকাল ক্রিকেটার, যদিও ভালো মানের বিদেশি নাই ওদের তাঁবুতে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, লাহোর কালান্দার্স, হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়ার সঙ্গে কি লড়াই করা সম্ভব রংপুরের? ভিন দেশের যে টিমগুলো থাকবে তাদেরও আসলে নজর কাড়ার একটা সুযোগ থাকছে। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। সাইফুল রূপক, ৭১। দিনকে দিন সবকিছুই একটু একটু করে হারাচ্ছেন সাকিব আল হাসান। এবার তার নামটাই সরিয়ে ফেললো আইসিসি। বুধবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিবকে ছাড়াই সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কি সেই কারণ যাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে কাটা পড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার? জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। একে একে সবই যেন হারাতে বসেছেন সাকিব আল হাসান। মান, যশ, খ্যাতি কিংবা সম্পত্তি সবকিছুই যেন কমছে একটু একটু করে। এসবের বাইরে এবার তো নিজের নামটাই হারিয়ে ফেললেন আইসিসি লিস্ট থেকে। বেশ লম্বা সময় ধরে ওয়ানডে খেলছেন না টাইগার অলরাউন্ডার। সবশেষ 2023 সালে বিশ্বকাপে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর থেকে 50 ওভারের ফরম্যাটে খেলেননি তিনি। বুধবার ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি, যেখানে টেস্টে নাম থাকলেও ওয়ানডেতে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ দেখে ক্রিকেট ফ্যানদের মাথায় প্রশ্ন, কেন নাম সরিয়ে ফেলা হলো তার? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি টানা 12 মাস ওয়ানডে বা টি20তে না খেলেন তবে তিনি র্যাঙ্কিং থেকে বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে সময়টা 15 মাস। সাকিবের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মটাই অনুসরণ করেছে আইসিসি। 1 বছর ধরে তিনি খেলেননি ওয়ানডে। এর আগে টি20 র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরিয়ে ফেলে আইসিসি। 37 বছর বয়সী তারকা ক্রিকেটার শর্টের ভাষণ থেকে ঘোষণা দেন অবসরের। নাম থাকার তাই নেই কোনো কারণও। তবে ওয়ানডে ও টি20 র্যাঙ্কিংয়ে নাম না থাকলেও টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন সাকিব। ব্যাটিংয়ে 55 ও বোলিংয়ে 32 নম্বরে অবস্থান করছেন তিনি। এখন দেখার পালা, সাকিব 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন কিনা, নাকি কানপুরেই অবসান হয়ে গেছে সাকিব অধ্যায়ের। মাহমুদুল হাসান সজীব, ৭১। দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে শনিবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লাল সবুজদের। শিশুদের কাছ থেকে অন্তত একটা গোল চান বাংলাদেশ দলের কোচ হাবিয়ার কাবরেরা। কিংস এলানায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। রহমান পেয়ারের রিপোর্ট।
এভাবেই বলটাকে মালদ্বীপের জালে পাঠানোর লক্ষ্য, পায়ে পায়ে জয়ের মুহূর্ত তৈরি করার সংকল্প। কিন্তু গোল করতেই যে ভুলে গেছে বাংলা। 7 ম্যাচে গোল হজম করেছে 14টা, প্রতিপক্ষকে গোল দিতে পেরেছে মাত্র একটা। চলতি বছর লাল সবুজদের পারফরম্যান্সে কেবলই হতাশা। 7 ম্যাচের 6টাই হেরেছে তপু মোরসালিনরা। ভুটানের বিপক্ষে পেয়েছে বছরের একমাত্র জয়টা। শনিবার ফের মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলা। এবেলায় জয় চান হেড কোচ কাবরেরা। প্রথম প্রীতি ম্যাচ জিতে মালদ্বীপ আপার হ্যান্ডে। বাংলাদেশ তুলনামূলক ভালো খেলেও ওই ম্যাচটা হেরেছে। ফরওয়ার্ডরা একাধিক সুযোগ নষ্ট করে। As you could see in the first game was প্রথম ম্যাচের পরই বলেছিলাম, ভালো ও ইতিবাচক খেলার পর এমন ফল কষ্টদায়ক ছিল। জয়ের আশা ছিল সবার, এবারও প্রত্যাশা উঁচুতে। দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব। আমরা বিশ্বাস করি এবার অন্তত একটা গোল করতে পারবো। that we couldn't achieve, and that was বাংলাদেশের লক্ষ্য ছিল মালদ্বীপকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করা। প্রথম ম্যাচের সুযোগটা কাজে লাগাতে পারেননি রাকিব মোরসালিনরা। গোল যেন বাংলার ফরওয়ার্ডদের কাছে এক গোলক ধাঁধা। ফার্স্ট ম্যাচটা আমরা আসলে প্রত্যেকটা প্লেয়ারই চাচ্ছিলাম, বা আমরা যেভাবে ট্রেনিং করছি, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি ম্যাচটা জিতার। কারণ আমরা অনেক স্কোর অপশন ছিল, বাট আমরা আসলে ওইটা অ্যাভেল করতে পারিনি। সো আমরা ফার্স্ট ম্যাচটা থেকে আমরা এখন ফোকাস করতেছি নেক্সট ম্যাচ। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও মালদ্বীপ হারায়নি মনোবল। দ্বিতীয় ম্যাচেও উপহার দিতে চায় ইতিবাচক ফুটবল। রহমান পেয়ার, ৭১। সাফজয়ী নারী ফুটবল দলের 5 জনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, যাদের সবার ফুটবলের হাতে খড়ি। এই বিকেএসপি থেকেই একই দিনে অনুষ্ঠিত হয় বিকেএসপি কাপ নারী ফুটবলের ফাইনাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। অর্ণবাবী রিপোর্ট। ফুটবলের সাথে ওরা বেঁধেছে নিজের প্রাণ। সম্ভাবনার দুয়ার খুলে এগিয়ে যাওয়ার স্বপ্ন যারা দেখান, তারা বিকেএসপির প্রশিক্ষক, ফুটবলার তৈরির কারিগর। নিজেদের উন্নতি যাচাই করতেই 16 দলকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট। সবাইকে টেক্কা দিয়ে অল বিকেএসপি ফাইনাল। লাল দলকে নেতৃত্ব দিয়েছেন সাফজয়ী ফুটবলার স্বপ্না রানী। তো আমি বিকেএসপিতে ভর্তি হতে পারছি জয়া ম্যাডামের কারণে। আমাদের স্যার, মাঠের একাডেমিক স্যার আছে ওনার জন্য, কিন্তু সব থেকে বেশি অবদান হচ্ছে জয়া ম্যাডামের জন্য। কারণ উনি না থাকলে আমি হয়তো বিকেএসপিতে ভর্তি হতে পারতাম না, বা বিকেএসপি স্টুডেন্ট হয়ে ন্যাশনাল টিমে যাইতে পারতাম না, বা ন্যাশনাল টিমের হয়ে মানে রিপ্রেজেন্ট করতে পারতাম না দেশ। মহাপরিচালকের আমন্ত্রণে প্রথমবারের মতো বিকেএসপিতে আসা বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপভোগ করেন মেয়েদের ফাইনাল ম্যাচ। পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। ঋতুপর্ণা, প্রান্তি, সাগরিকা, স্বপ্না আর রিপা দেশের জন্য ছিনিয়ে এনেছেন সাফের শিরোপা। নিজেদের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিকেএসপি। অনেক ভালো লাগতেছে যে আগে বিকেএসপিতে ছিলাম, তারপরেও আমার এত সুন্দরভাবে সম্বর্ধনা দিছে, অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ ওরা যদি ভালো খেলে, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ ওরা ভালো কিছু করবে। তখন আমি ছোটো ছিলাম, ক্লাস 6-এ পড়ি তখন, তো কখনো এইভাবে সংবর্ধনা পাই নাই। তো এবার ফার্স্ট টাইম আমি পাইছি, তো আমার অনেক ভালো লাগতেছে। যেহেতু নিজের প্রতিষ্ঠান, আমার অনেক ভালো লাগতেছে। নিজেকে মানে আরও অনুপ্রাণিত হয়েছে যে সামনে আরও ভালো কিছু করতে হবে। অবশ্যই দায়িত্ব বাড়ছে। যে দিনটা অনুপ্রেরণা হয়ে কাজ করবে বিকেএসপির বাকি সব শিক্ষার্থীদের জন্য। নিজেদের তৈরি করে জাতীয় দলে জায়গা করে নিতে চাইবে, ফুটবলের বিশ্ব মঞ্চ থেকে ছিনিয়ে আনবে গৌরব। অর্ণবাপী, ৭১। একটা দুঃস্বপ্নের রাত যেন কাটালো কনমেবল জায়ান্টরা। ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসের আক্ষেপে পুড়ে ভেনেজুয়েলার মাঠ থেকে 1-1 গোলের ড্র নিয়ে ফিরেছে ব্রাজিল। ওদিকে উঠতে থাকা আর্জেন্টিনা তো হেরেই বসেছে। অ্যাওয়ে ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে পরাজিত লিওনেল মেসি বাহিনী। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। যত গর্জে তত বর্ষে না। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও কি তাই হলো, নাকি ব্যালন ড'র জিততে না পারার দুঃখে হয়ে গেছেন বিভাগী? তা না হলে এমন দুর্বল স্পট কি কেন নেবেন? কেন মিস করবেন সেকেন্ড চান্সটাও? কেন কপাল পোড়াবেন ব্রাজিলের?
ভেনেজুয়েলার মাঠে ব্রাজিলের লড়াই কনমেবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে উপহার দিয়েছে হাই ইন্টেন্সিটির ম্যাচ। দুই দল মোট 11 বার করে গোলের সুযোগ তৈরি করেছে, তবে টোটাল 90 মিনিটের 60% বল পজিশন ধরে রেখেছিল সেলেসাওরাই। ফার্স্ট হাফের শেষ বেলায় রাফিনিয়ার দারুণ এক ফ্রি কিকে সাইডবার ছুঁয়ে বল চলে যায় হোম টিমের জালে। ব্রাজিলের লিড। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 19 বছর পর ফ্রি কিক থেকে গোল পেল তারা। সবশেষ 2005 সালে এমন কাণ্ড ঘটিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফুলব্যাক রবের্তো কার্লোস। কিন্তু সেই সুখ 5 বারের বিশ্বকাপ জয়ীদের কপালে খুব বেশিক্ষণ সইল না। সেকেন্ড হাফের 38 সেকেন্ডের মাথায় গোলটা শোধ করে দেয় ভেনেজুয়েলা। গোলের মালিক তেলেস্কো সেগোভিয়া। ভিনিসিয়াস ক্রাইসিসটা ছিল ম্যাচের 62 মিনিটের ঘটনা। তার পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া হয় সেলেসাওদের। এরপর আর লিড আদায় করতে পারেনি ওরা। এমনকি স্টপেজ টাইম শুরুর মিনিট খানেক আগে লাল কার্ডের খড়গে ভেনেজুয়েলা 10 জনে নেমে এলেও কিছুই করতে পারেনি অতিথিরা। ব্রাজিলের ড্র নামের হতাশার ক্ষতে যেন মলমের প্রলেপ দিয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাও ছিল টাইট নার্ভের লড়াই, তবে কোনো অঘটন ছাড়াই পার পেয়ে যাওয়ার আভাস দিচ্ছিল আর্জেন্টিনা। কারণ 11 মিনিটেই লাউতারো মার্তিনেসের স্কোরে লিড পেয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন আন্তোনিও সানাব্রিয়া। দারুণ এক বাইসাইকেল কিকে আর্জেন্টিনার জালে ফেললেন বল, সমতায় ফিরল প্যারাগুয়ে। সেকেন্ড হাফের গোড়ার দিকে সেই সেট পিসি ফের কাল হলো আর্জেন্টিনার। দিয়েগো গোমেজের ক্রসে 6 গজ বক্সের ভেতরে হেডারে গোল করেন ওমর আলদেরেত। বাজ পাখি এমিলিয়ানো মার্তিনেজ চেয়ে চেয়ে দেখলেন, বল জালে জড়িয়ে গেল। সেই গোল আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। আর এরপরও কনমেবল পয়েন্ট টেবিলে অবশ্য টপ পজিশনটা ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। 3 নম্বর দল ব্রাজিলের চেয়ে 5 পয়েন্ট এগিয়ে তারা। সাউথ আমেরিকা থেকে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে থাকতে হবে সেরা 6-এ। খালিদ জামিল, 71। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।